নমস্কার, শুরু করছে বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আজকে বেঙ্গল লাইনের শুরুতেই যেদিকে নজর রাখবো, আপনারা দেখেছেন দিনভরই আমরা দেখিয়েছি আপনাদের যে সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী দফায় দফায় তিনি বিক্ষোভের মুখে পড়লেন। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, কখনো কালো পতাকা এবং ঝাঁটাও পর্যন্ত দেখানো হলো। আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি যে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবং এলাকাবাসীর যে অভিযোগ, নির্বাচনের সময় ছাড়া তার দেখা মেলে না এমনই কিন্তু অভিযোগ, এবং তার জেরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিজের বিধানসভা এলাকাতেই অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। নিজের বিধানসভা এলাকাতেই ক্ষোভের মুখে পড়লেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আপনারা জানেন যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মানে কোন পর্যায়ে ক্ষোভ পৌঁছলে তৃণমূল কর্মীরাই তার বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছি সেই ছবি আপনাদের। একদিকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা এবং এরই পাশাপাশি ঝাঁটাও দেখানো হয়। এমনই কিন্তু আমরা দেখেছি দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এমনকি চিটিংবাজ ধাপ্পাবাজ বলেও স্লোগান তোলে বিক্ষোভকারীরা। ঝাঁটা হাতে গো ব্যাক দেওয়া হয় তৃণমূল কর্মীদের তরফে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। নিরাপত্তার জন্য সরকার স্বীকৃতি দিয়েছে। নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের একটা সেকশন আইবির কাজ করে, যে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত আইসির জানা। নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখিনি, এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি। আমার ধারণা হচ্ছে 14 বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় পুরো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত হন। এটা প্রচণ্ড দুঃখের বেদনা। আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি। মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চয়ই দোষ আমি দেব না। সৌগত বক্সি বলেছেন কে সে এরকম গোলমাল করছে। এখানে উপরওয়ালা যেন শরীর স্বাস্থ্য ভালো রাখেন, অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই পশ্চিমবাংলায়। নিঃসন্দেহে মমতা ব্যানার্জি অভিষেক তাদের রাজনৈতিক একটা সত্তা আছে, আমি স্বীকার করি, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাংলার মানুষ ফেলে দেবে সেই জায়গায় নেই। এবং আমার ভয় হচ্ছে এর শক্তি পেল কি করে, এর ভিতরে থেকে মাওবাদী শক্তি আছে। আজকে আমাদের এখানে যে তোলাবাজ ধান্দাবাজ চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম, সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে মন্তেশ্বরের মানুষ। অর্থাৎ আপনাদের শোনালাম বিক্ষোভকারীরা তারা বলছেন যে নির্বাচনের সময় ছাড়া এলাকায় তার দেখা মেলে না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর দেখা মেলে না সারা বছর, অর্থাৎ 4 বছর ধরেও বিধায়ক মুখ দেখাননি, এমনই কিন্তু অভিযোগ তুলেছেন। পরিযায়ী পাখি বলে উল্লেখ করেছেন, কটাক্ষ করেছেন, তাকে ভোট পাখি বলেও কটাক্ষ করেছেন বিক্ষোভকারীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র। বিধান, যে পরিস্থিতি আমরা দেখলাম যে তৃণমূল বনাম তৃণমূল, কোন জায়গায় ক্ষোভ পৌঁছেছে যার জেরে তৃণমূল কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছেন একজন মন্ত্রীর বিরুদ্ধে দফায় দফায় তারা ক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে একেবারে পরিযায়ী পাখির মতো এই গ্রন্থাগার মন্ত্রী, তার দেখা মেলে না সারা বছর ধরে, শুধুমাত্র ভোটের সময়, নির্বাচনের সময় তার দেখা মেলে। দেখো, একেবারেই এই যে আজকের যে ছবি ধরা পড়েছে, তার নিজের বিধানসভা এলাকা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরের মালডাং এলাকায় গিয়েছিলেন এবং তাকে যেভাবে বিক্ষোভ দেখানো হলো, হাতে ঝাঁটা নিয়ে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ, শুধু বিক্ষোভ নয়, তাকে আক্রান্ত হতে হলো।
তার গাড়ি ভাঙচুর হয়, গাড়িতে ইট মারা হয়, তার হাতে আঘাত লেগেছে, আঙুলে আঘাত লেগেছে বলে তিনি জানিয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, যে প্রশ্ন তিনি নিজেই তুলে দিয়েছেন, যে যেখানে একজন মন্ত্রী, রাজ্যের যিনি মন্ত্রী, তাকে আক্রান্ত হতে হয়, তার নিরাপত্তা নেই, সেখানে সেই এলাকার মানুষদের নিরাপত্তা কোথায়? এমন প্রশ্ন মন্ত্রী নিজেই তুলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যে গোটা বিষয়টি তিনি দলীয় যারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, যারা গোটা বিষয়টি দেখছেন, তাদেরকে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই, বা জানাবেন পরবর্তী সময়ে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করছেন। সবচেয়ে বড় কথা, যে রাজ্যের তিনি মন্ত্রী, সেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে রয়েছে পুলিশ, সেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, যে পুলিশ এই যে যারা বিক্ষোভ দেখিয়েছিল, যে তৃণমূল কর্মী সমর্থকদের যে বিক্ষোভ আজকে আমরা দেখতে পেয়েছি, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে তিনি নিজেই প্রশ্ন তুলছেন, যে পুলিশ দাঁড়িয়ে থেকে সবটাই দেখেছে, পুলিশ কোনোভাবেই এই প্রতিরোধ করার চেষ্টা করেনি। এবং পুলিশ যদি চাইতো যে এই কালো পতাকা নিয়ে বিক্ষোভ বা তাকে যেভাবে, যে আইসি কে কদর্য ভাষায় হুমকি দিচ্ছে শাসক দলের নেতারা, আবার কখনো কখনো আইসির বিরুদ্ধে তোপ দাগছেন, আইসি কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। বিধান শোনা যাচ্ছে? একেবারেই হ্যাঁ, সেই বিষয়টাই সামনে এসেছে, যেখানে মন্ত্রী নিজেই প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে। যেখানে বিরোধীরা প্রশ্ন তোলে, বিভিন্ন জায়গায় যখন ঘটনা ঘটে তখন বিরোধীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে মন্ত্রী নিজেই, রাজ্যের মন্ত্রী, তিনি নিজেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং পুলিশের তিনি যেটা বলেছেন, যে এই যে ঘটনা আজকে ঘটেছে, সেটা পুলিশ কোনোভাবেই প্রতিরোধ করেনি, তিনি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে। গোটা বিষয়টা তিনি জানাবেন, ওপর মহলে জানাবেন, এমনটাই জানিয়েছেন। এবং পুলিশ সুপারের কাছেও তিনি গোটা বিষয়টি জানাবেন। মন্ত্রীর নিরাপত্তা নেই যেখানে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কথা, এমন প্রশ্ন উঠেছে। এবং এই মন্ত্রী যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে তিনি গিয়েছিলেন, এবং তিনি একেবারেই স্পষ্টতই হুমকি সুরে বলেছেন যে এরপর আবারও তিনি পরবর্তীকালে 2টি তারিখ উল্লেখ করেছেন, সেই তারিখে তিনি এই এলাকায় আসবেন এবং এখানে তিনি প্রতিবাদ সভা করবেন, এবং আবারও সেখানে পুলিশ একেবারে অনুমতি নিয়েই তিনি করবেন। বিধানসভা এলাকাতে হেনস্থা হচ্ছেন, দ্বিতীয় নম্বর হেনস্থা হচ্ছেন কাদের কাছে? হেনস্থা হচ্ছেন তৃণমূল কর্মীদের হাতে। আবার অন্যদিকে পুলিশকেও কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন শাসক দলের নেতা মন্ত্রীরা, এবং সেদিকে আমাদের নজর থাকবে। বিধান, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বেঙ্গল লাইনে একটা বিরতি নেব, বিরতির পর যে খবরের দিকে নজর রাখবো, তামান্নার খুনের ঘটনায় হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন তামান্নার মা। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুতে আমরা নজর রাখবো, আপনারা জানেন যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের 10 দিন পেরিয়ে গিয়েছে এবং এখনো কিন্তু তামান্না খুনের 10 দিন পার হয়ে গিয়েছে। 24 জন অভিযুক্তের নামে এফআইআর হয়েছে, কিন্তু গ্রেফতার হয়েছে মাত্র 9 জন। ন্যায় বিচারের দাবিতে এবার হাইকোর্টে পরিবার, পুলিশি তদন্তে অখুশি তামান্নার পরিবার। এবার কলকাতায় হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন তামান্নার মা। নিহতের মায়ের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। আমি হাইকোর্টে এসেছি বিচার চাইতে, আমার মেয়ের জন্য ন্যায় বিচার চাইতে এসেছি হাইকোর্টে। হ্যাঁ, ভয় পাচ্ছি, আমি হুমকি আসছে, ভয় পাচ্ছি, পুলিশকে জানিয়েছি। একটু যান, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন আমাকে এত দূর আসতে হচ্ছে, ওনার উপর কেন ভরসা না করে আমি এত দূর আসছি। একটু মমতা দিকে জিজ্ঞাসা করুন, মমতা দিকে প্রশ্ন করুন কেন তামান্না হারিয়েছে, তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে। আমি একটা সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে, কেন এত দূর আসতে হচ্ছে, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। যান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, বারবার আমরা দেখেছি যে তামান্না খুনের পর থেকেই কিন্তু পরিবারের তরফে বারবার সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছিল এবং পুলিশের ওপর একটা অনাস্থা কিন্তু বারবারই কিন্তু সামনে আসছিল। এবার একেবারে পুলিশের ওপর আস্থা হারিয়ে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন তামান্নার মা, এবং তিনি বলছেন যে তাকে কেন এত দূর আসতে হলো, সেখানে পুলিশ কি করলো। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। দেখো, একদমই তুমি জানো যে কালীগঞ্জের মোলান্দিতে
যে উপনির্বাচনের ফলাফলের দিন যেভাবে একেবারে বোমার আঘাতে এই নাবালিকার মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রে তার মার যেটা প্রথম দাবি ছিল, যারা দোষী মূলত 24 জনের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছিলেন, তার মধ্যে মাত্র পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে, বাকি এখনো রয়েছে 15 জন এখনো অধরা রয়েছে। সেক্ষেত্রে বারবার পুলিশের তদন্তে তারা আস্থা রাখতে পারছেন না। কোনো জায়গায় তাদের মনে হচ্ছে যে পুলিশ ঠিকমতো তদন্ত করছে না, কারণ তাদের যেটা দাবি যে পুলিশকে ঠিকমতো তদন্ত করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ কোথাও যেন শাসক দলের এর মধ্যে অঙ্গুলিহীন করছে। তাই জন্য কিন্তু তারা বাধ্য হয়ে বারবারই বলেছিলেন যে তারা নিরপেক্ষ তদন্ত চান, সিবিআই তদন্ত চান। তার জন্য কিন্তু আজ এদিন বৃহস্পতিবার দিন তারা হাইকোর্টে যান। হাইকোর্টে গিয়ে সেখানে কিন্তু নামে এফআইআর করা হয়েছে, কিন্তু 9 জন এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এবং এই অভিযোগ কিন্তু বারবারই উঠছে পরিবারের তরফ থেকে। প্রথম থেকেই অভিযোগ উঠছে যে সিবিআই তদন্তের আর্জি জানানো হচ্ছে এবং এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও 24 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। সেখানেও কিন্তু প্রশ্ন উঠছে, সেখানেও পরিবারের তরফে একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে। সুমন, দেখো, একদমই তার মা বারবার কিন্তু একটাই দাবি করেছেন, সেটা হচ্ছে যে ন্যায় বিচার এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, শুধু গ্রেপ্তার নয় কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু কোথায় যেন প্রশাসনের তরফ থেকে তাদের যে তদন্ত সেটাতে তারা খুশি নয়, কারণ 24 জনের বিরুদ্ধে অভিযোগ, মাত্র 9 জন গ্রেপ্তার হয়েছে, বাকি অধরা রয়েছে 15 জন, এখনো পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। পাশাপাশি তাদের মধ্যে থেকে কিন্তু এলাকায় এখনো আতঙ্ক রয়েছে, কোথাও কোথাও যেন একটা হুমকি দেওয়া হচ্ছে যাতে কোনো রকম ভাবে এই মামলাটা আর বেশি এগিয়ে নিয়ে না যায় তার পরিবার। যার কারণে কিন্তু একটা আতঙ্ক আশঙ্কা থেকেই তারা কিন্তু আজকে হাইকোর্টে গিয়েছে এবং হাইকোর্টে গিয়ে মামলা দায়ের করেছে। যার কারণে সংবাদ মাধ্যমের সামনে তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলতে বাধ্য হয়েছে যে তিনি কেন এসছেন। তিনি এসছেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না। অর্থাৎ পুলিশ যদি ঠিকমতো কাজ করে, তাহলে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে করে, তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু পুলিশ সে কাজ করছে না, তাদের পুলিশের প্রতি আস্থা নেই। কারণ এর আগেও যে ঘটনা ঘটেছে, বোমাবাজি ঘটনা ঘটেছে, এবং যেভাবে ওই কালীগঞ্জে ঘটনার পর কয়েকশো বোমা উদ্ধার হয়েছে, পুলিশ কি সেটা জানতো না? তার মা কিন্তু প্রশ্ন রেখেছিল, পুলিশ সব জানতো। পুলিশ যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে হয়তো তার মেয়ের এভাবে বেঘরে প্রাণ যেত না। এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। তাদের পুলিশের প্রতি আস্থা নেই, তদন্তের প্রতি আস্থা নেই, যার কারণেই কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা এবং সিবিআই তদন্ত দাবি করেছে। কলকাতা হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন তামান্নার মা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তামান্নার মা। আপাতত ধন্যবাদ সুমন তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। এবং বেঙ্গল লাইনে আরো একটা বিরতি নেব, আর বিরতির পর যে ইস্যু নিয়ে আমরা ফিরবো, যে এবার সিউড়িতে বোমা বাঁধার ভিডিও প্রকাশ করা হলো এবং সেই বোমা বাঁধার ভিডিও প্রকাশ করলো তৃণমূল ব্লক সভাপতি। আবারও সেই অন্তর্দ্বন্দ্বের ছবি। একটা বিরতি নিয়ে ফিরছি এই ইস্যু নিয়ে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। বীরভূমের সিউড়িতে আবারও উত্তেজনা, এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু বোমা বাঁধার ভিডিও প্রকাশ হয়েছে, যদিও সেই বোমা বাঁধার ভিডিও প্রকাশ করেছে তৃণমূলের ব্লক সভাপতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, অন্তর্দ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছলে এই বোমা বাঁধার ভিডিও প্রকাশ করছে কারা? তৃণমূলের নেতারাই বোমা বাঁধার ভিডিও প্রকাশ করছে এবং বিস্ফোরক অভিযোগ তুলছে, এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি সেই ভিডিও প্রকাশ করেছে। একেবারে বিস্ফোরক অভিযোগ। সানন্দ, আমি শুনতে পাচ্ছি না। সুজিত, এবার শোনা যাচ্ছে? আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, সিউড়ি 2 ব্লকে বোমা বাঁধার ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ সভাপতির। নতুন করে বিতর্ক ছড়িয়েছে এই ঘটনায়। এই ঘটনার পর থেকেই রাজনীতির পারদ চড়ছে জেলা জুড়ে। প্রশ্ন উঠছে এদের পিছনে কে বা কারা মদত দিচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম প্রকাশ্যে বোমা বাঁধার ভিডিও দেখিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন দুষ্কৃতীদের বিরুদ্ধে। কি বলেছেন তৃণমূলের ব্লক সভাপতি, শোনাবো। থানার আইসিকে আমি অসংখ্য দিয়েছি,
আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে, কিন্তু আদৌ রিকভারি হবে কিনা আমি জানি না। একথা আপনাদের মাধ্যমে আমি আগেও একবার বলেছি, এখনো বলছি, এটা গতকালকে রাতের ছবি। ছবিতে যেটা বোমা বাঁধার কাজ চলছে, এটা খুব ক্লিয়ার তো, বোমা বাঁধার কাজ চলছে। এটা কি শিউড়ি ব্লকের ভেতরেই হচ্ছে? হারাইপুর শিউড়ি 2 নম্বর ব্লক, কেন্দ্র অঞ্চলের মধ্যে। কারা করছে এগুলো, কাদের দ্বারা? যাদের আছে এই ছবিগুলো দেখতে হবে। আমি এখানে কিছু বলছি না, এই ছেলেগুলোকে ধরলেই বোঝা যাবে কারা এরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, যে বিষয়টা আমরা দেখেছি, যে যদি সাম্প্রতিক ঘটনা দেখি, সেখানে কালীগঞ্জ উপনির্বাচনের ঘটনা, সেখানে তুমি জানো যে বোমা বিস্ফোরণের ঘটনায় 9 বছরের এক বালিকার মৃত্যু পর্যন্ত হয়েছে, নাবালিকার, এবং সেখানে দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে পরিবার, পুলিশের প্রতি অনাস্থা, এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা মাত্র নয়। এরই মধ্যে আরও একটি বোমা বিস্ফোরণের অভিযোগ তুলছেন তৃণমূলেরই ব্লক সভাপতি। দেখো, বীরভূম জেলায় এখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। বীরভূমের শিউড়ি 2 নম্বর ব্লকে পুরন্দপুর এলাকাতে তুমি ছবিতে যেমন দেখতে পাচ্ছ, ব্লক সভাপতি নুরুল ইসলাম সরাসরি তিনি তৃণমূলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে বোমা বাঁধা হচ্ছে এবং সেই বোমাগুলি বিস্ফোরণের জন্য তৈরি করা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন নির্বিকার। অর্থাৎ তিনি যেহেতু এখন কাজল শেখ অনুগামী রয়েছেন এবং অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বোমা বাঁধতে সাহায্য করছে, এবং সেই সঙ্গে অনুব্রতর ঘনিষ্ঠ রয়েছে শিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, যার জন্যে তিনি কোনোভাবে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করছে না, এই অভিযোগ করে গতকালই তিনি এই ভিডিও প্রকাশ করেছেন, যার ফলে একেবারে তোলপাড় বীরভূমের রাজনীতি। এবং বীরভূমের বিশেষ করে পুরন্দপুরে যে শিউড়ি 2 নম্বর ব্লক রয়েছে, সেখানে গোষ্ঠীকন্দল অনেক দিন ধরেই চলছে। আসতে বিভিন্ন সময় যেন গোষ্ঠীকন্দল চরমে পড়ছে, এবং যার ফলে এই গোষ্ঠীকন্দল একদম প্রকাশ্যে এসেছে গতকালই। আজকেও সেভাবে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বোমাগুলি যেভাবে তৈরি হচ্ছে সমস্তটা তার তৃণমূলেরই আরেক গোষ্ঠী করছে, অর্থাৎ অনুব্রতকেই তিনি লক্ষ্য করে তিনি বলেছেন যে বোলপুর থেকেই সে ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু অনুব্রত অনুগামী যিনি রয়েছেন সেখানে কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল, তিনি পরিষ্কার জানিয়েছেন যে সমস্ত ঘটনা নুরুল ইসলাম ঘটিয়েছে, অর্থাৎ তিনি পুরো বিষয়টা অস্বীকার করে নিজেদের মধ্যে চাপিয়ে দিয়েছেন, সেই দোষ চাপিয়ে দিয়েছেন। এক কথায় বলা যায় তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল একেবারে চরমে, যার ফলে বীরভূমের রাজনীতি একেবারে অন্য মাত্রা নিয়েছে, এবং এখানে বিরোধী বলতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই। ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। এবার একটা বিরতি নেব বেঙ্গল লাইনে। বিরতির পর যে ইস্যুর দিকে নজর রাখবো, অস্ত্র কারখানার হদিশ মিলল মুর্শিদাবাদের ডোমকলে। এই শুনেই ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার বেঙ্গল লাইনে যে ইস্যুর দিকে নজর রাখবো, অস্ত্র কারখানার হদিশ মিলল মুর্শিদাবাদের ডোমকলে। আবারও অস্ত্র কারখানার হদিশ, এবং বারে বারে দেখা যাচ্ছে কোথাও বোমা বিস্ফোরণ, কখনো অস্ত্র কারখানার হদিশ, অর্থাৎ রক্ত ঝরছে, খুন খারাপি বাড়ছে, সবটাই কিন্তু হচ্ছে বাহুবলে। এবং আবারও অস্ত্র কারখানার হদিশ এবার মুর্শিদাবাদের ডোমকলে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, আবারও ডোমকলে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র কারখানার হদিশ, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার, বারবার কিন্তু এই ঘটনা ঘটছে, এরকম ঘটনা বাড়ছে, এবং বলা যেতে পারে যে সবটাই হচ্ছে বাহুবলে। হ্যাঁ, একদমই। মুর্শিদাবাদে এর আগেও আমরা দেখেছিলাম যে অস্ত্র উদ্ধার, বোমা বিস্ফোরণ, সমস্ত কিছু। এরপরে গতকাল রাত্রে মুর্শিদাবাদের ডোমকল থানার নিশ্চিন্তপুর এলাকার যে দাঁড়পাড়া, সেই জায়গাতেই ডোমকল থানা পুলিশ এবং এসওজি তাদের যৌথভাবে তারা অভিযান চালায়, এবং সেখানে একটি বাড়িতে সিরাজ মণ্ডল নামে এক ব্যক্তি সেখানে দীর্ঘদিন ধরে সেখানে অস্ত্র তৈরি করত, এবং সেখানে গিয়ে পুলিশ প্রশাসন গিয়ে দেখতে পায় সেখানে বেশ কিছু অস্ত্র এবং কার্তুজ সহ অস্ত্র তৈরির যে সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কিছুই সেখানে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গেই ওই ঘটনাতেই সেখানেই এত কিছু অস্ত্র যে তৈরি, অস্ত্র কারখানার যে হদিশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই যে সিরাজ মণ্ডল, তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই যে অস্ত্র তৈরি আর মুর্শিদাবাদে যে অস্ত্র উদ্ধার, এটা প্রথম নয়, দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদে এইভাবে অস্ত্র উদ্ধার রয়ে আছে। ধন্যবাদ রফি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফির সঙ্গে। পুলিশ কি বলছে প্রসঙ্গে শোনাবো। এটা ক্রাইম ক্রিমিনালের অ্যাঙ্গেল দিয়ে এটা খুবই একটা বাজে জিনিস, ঠিক আছে। এবং পুলিশ সর্বদা, মুর্শিদাবাদ পুলিশ সর্বদা অতন্ত্র প্রহরীর মতো আছে, এই যে কোনো
ক্রাইম হলে আমরা সাথে সাথে অ্যাক্ট করব। মানে কিসের জন্য এটা হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু যখনই আমরা কোনো ইনফরমেশন পাবো আমরা সব সময় সচেষ্ট আছি যাতে সেটা আমরা গোড়া থেকে নির্মূল করি। বেঙ্গল লাইনে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, 2 বছরের জন্য চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। বিদেশি ডিগ্রি বিতর্কে সাসপেন্ড করা হলো শান্তনু সেনকে, সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। রেজিস্ট্রেশন বাতিল করলো মেডিকেল কাউন্সিল। ফেলোশিপকে বিদেশি ডিগ্রি হিসেবে ব্যবহার, অনুমতি ছাড়াই ডিগ্রি ব্যবহারের অভিযোগ। তিনি বিদেশি ডিগ্রি ব্যবহার করছেন এই অভিযোগ ছিলই, এবং নানান সময় তার বক্তব্য এবং সেই অভিযোগ খতিয়ে দেখে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে। অনুমতি ছাড়াই ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে। বিদেশি ডিগ্রি ব্যবহার করছেন এবং সেই নিয়েই কিন্তু একটা বিতর্ক তৈরি হয়, এবং তারপরেই কিন্তু সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে তার 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো। শান্তনু সেন বিদেশি ডিগ্রি ব্যবহার করছেন, নানান সময় তার বক্তব্য এবং সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই রাজ্য মেডিকেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হলো 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো, অর্থাৎ 2 বছর তিনি ডাক্তারি করতে পারবেন না। ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত তৃণমূল নেতা, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন মালদার অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক রাজীব সাহা। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে 4র্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করেন অভিযুক্ত। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার যাবতীয় অভিযোগের মামলার দায়ভার নিয়েছিল সিবিআই। শুক্রবার অভিযুক্তের সাজা ঘোষণা করবে আদালত। ভোট পরবর্তী হিংসার অভিযোগে সিবিআই এর মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা। বুধবার মালদার অতিরিক্ত নগর দায়রা বিচারক রাজীব সাহা তাকে দোষী সাব্যস্ত করেন। 2021 সালে বিধানসভার ভোটের পর ঘটনার সূত্রপাত। রাজনৈতিক প্রতিহিংসার জেরে 4র্থ শ্রেণীর নাবালিকাকে ঘরে ডেকে ধর্ষণ করেন অভিযুক্ত। অভিযোগ, নির্যাতিতার পরিবার বিজেপি করায় এই ঘটনা। অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। হাইকোর্টের নির্দেশের পর ভোট পরবর্তী হিংসার যাবতীয় অভিযোগের মামলার দায়িত্বভার নেয় সিবিআই। পক্সো আইনে 22 জনের সাক্ষ্য গ্রহণের পর অভিযুক্ত তৃণমূল নেতাকে অপরাধী ঘোষণা করা হয়। শুক্রবার সাজা ঘোষণা করা হবে। পাতা খেলছিল আমার মেয়ে দুটাই, আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে। তারপরে ওখানে পাতা আনতে গেছে, পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার ভেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে পেন খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্তভার হাতে নেয়, এবং তদন্তভার নেওয়ার পর ওরা চার্জশিট দেয়। 2021 সাল থেকে এই মামলাটা চলেছিল। 22 জন সাক্ষী দিয়েছে। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে এডিজে 2 মালদা উনি আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। নাবালিকা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে প্রথম থেকেই সরব হয়েছিল বঙ্গ বিজেপি। ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। পরে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বিজেপির কর্মীদের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার, তাদের মহিলাদের রেপ, বাচ্চাদের কোনো তাদের ছাড়েনি, খুন, সন্ত্রাসের একটা যে বাতাবরণ, ঘরবাড়ি ছেড়ে। আজকে আরজিকর অনেক বড় বড় মাথা বেঁচে গেছে। আজকে এই ধরনের ঘটনা যদি
সত্যিকারের যে আমাদের সিবিআই ইনকোয়ারি যদি না হতো তাহলে এই নেতারা বেঁচে যেত। দোষ করলে শাস্তি পেতেই হবে। ঘটনায় দলের সঙ্গে কোনো যোগ নেই বলে জানিয়েছেন তৃণমূল নেতা। বাংলাকে দখল করবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এমন একটা হাবভাব করছিলেন, সকালে একবার বিকেলে একবার এসে, যে তারা যেন বাংলাটাকে দখলই করে নিলেন। কিন্তু বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে রায় দিয়েছে কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে। রাজ্য বিধানসভা ভোট পরবর্তী হিংসার 55টি মামলা দায়ের করা হয়েছিল। 4 বছর পর একটি মামলার কিনারা হলো আদালতে। বুধবার কলকাতায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই মামলায় নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল ও অন্য 2 কাউন্সিলরের। এবার মালদা ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেন এক তৃণমূল নেতা। নিউজ টাইম। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। ইডির হাতে গ্রেফতার ভুয়ো ইডি অফিসার। আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে, গ্রেফতার শেখ জিন্নার আলী। ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ, কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠছে। বালি খাদান থেকেও তোলাবাজি করা হয়। কোটি কোটি টাকা আত্মসাৎ, ইডি হেফাজতে ধৃত জিন্নার আলী। জিন্নার আলীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আত্মসাৎ, কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে জিন্নার আলীর বিরুদ্ধে। গ্রেফতার শেখ জিন্নার আলী, ইডি হেফাজতে ধৃত জিন্নার। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। বহুদিনের দাবি মেনে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারকে 72 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাত ও রিয়েল টাইম আবহাওয়ার তথ্য দেওয়া শুরু করল ভুটান। ফলত এবার থেকেই এই তথ্য ডুয়ার্স অঞ্চলে বর্ষাকালে বন্যা মোকাবিলায় বড় ভূমিকা নেবে বলে মনে করছে রাজ্য সেচ দফতর। অবশেষে বহুদিনের দাবি মেনে নিল ভুটান সরকার। বৃহস্পতিবার থেকে ভুটানের থিম্পুর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি বিভাগ থেকে আগামী 72 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারকে। এই পূর্বাভাস এবার থেকে ডুয়ার্স অঞ্চলে বর্ষাকালে ঘন ঘন বন্যা মোকাবিলায় বড় ভূমিকা নেবে বলে মনে করছে রাজ্যের সেচ দফতর। এছাড়াও এই পূর্বাভাসের ফলে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভুটান সীমান্তবর্তী ডুয়ার্স অঞ্চলের মানুষকে আগাম সতর্ক করা সম্ভব হবে বলে জানিয়েছেন সেচ দফতরের উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক। এটা 72 ঘন্টার ফোরকাস্ট আমরা পাচ্ছি, ওরা আমাদের শেয়ার করছে থ্রু সিডব্লিউসি। প্রতিদিন আমরা এটা পাবো। এটা দিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে, আমরা অ্যালার্ট হতে পারবো, আমরা কিছু প্রিপারেশনারি মেজার মেটেরিয়াল মোবিলাইজ করতে পারবো বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দেবো যাতে করে গিয়ার আপ হয় যদি কোনো ডিভাস্টেশন বা অন্য কিছু আশঙ্কা থাকে। প্রতি বছরই ভরা বর্ষায় ভুটানের ভারী বৃষ্টিপাতের কারণে প্রবল বন্যার সৃষ্টি হয় ডুয়ার্স অঞ্চলে। এদিকে প্রতি বছরই ভুটান পাহাড়ে কি পরিমাণ বৃষ্টি হয় তা রাজ্য সেচ দফতরের কাছে এলেও তেমন কোনো কাজে আসতো না সেই তথ্য। প্রয়োজন ছিল বৃষ্টির আগাম সতর্কতার। বহু বছর থেকেই সেই তথ্য দেওয়ার দাবি জানিয়ে আসলেও কাজ হয়নি। ফলে এবার থেকে বর্ষার মরশুমে বানভাসী হওয়ার আগেই সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ওই তথ্যের কারণে। এবার সেচ দফতর সূত্রে জানা গেছে দক্ষিণ ও পশ্চিম ভুটানের দাগানা, শিরাং, সারপাং, সামসি এবং ফুটডল সিং থেকে ভুটানের আগামী 72 ঘন্টার পূর্বাভাস সেচ দফতরকে দেওয়া শুরু হয়েছে। ডুয়ার্সের এই সমস্ত এলাকায় ভুটানের বৃষ্টিপাতের পূর্বাভাস জানার ফলে যে হারে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে সেদিকে তাকিয়েই স্থানীয় প্রশাসনকে সতর্ক করে এবং সেই সমস্ত ভুটান সীমান্তবর্তী এলাকার মানুষকে নিরাপদে নিয়ে যাওয়ার একটা সুবিধা, যে কারণে বন্যার প্রকোপ থেকে সহজে এই মানুষকে কিন্তু নিরাপদে নিয়ে যাওয়া সম্ভব হবে। প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম ডুয়ার্স। বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। প্রতিদিন বাংলার গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইনে। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস এবং রাত 8টায় দেখুন নেশন টাইম পম্পের সঙ্গে।